অবিশ্বাস্য, অকল্পনীয়। কেপ ভার্দেকে নিয়ে আসলে আপনি যাই বিশেষণ দেন সেটাই কম পড়ে। মাত্র ৫.৫ লাখ জনসংখ্যার দেশ তারা। মানে এত ছোট্ট একটা দেশ বিশ্বকাপে যে এসেছে এটাই বড় একটা ব্যাপার। তারা পড়েছিল কঠিন এক গ্রুপে। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ৩ দলই বিশ্বকাপে আসলে অনেক আগে থেকেই খেলছে। এর মধ্যে স্পেন একবারের চ্যাম্পিয়ন, উরুগুয়ে ২ বারের চ্যাম্পিয়ন। আর সৌদি আরব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তারা গতবার আসলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। এমন একটা গ্রুপে পড়া নতুন একটা দল, তারা আসলে পরের রাউন্ডে যাওয়ার কোনো স্বপ্ন দেখবে বলে মনে হচ্ছিল না। কিন্তু সেই কেপ ভার্দে সেই দুর্দান্ত একটা পারফরমেন্স উপহার দিল গ্রুপ পর্বে। প্রথম ম্যাচেই তারা ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং এবারের অন্যতম ফেভারিট স্পেনকে রুখে দেয়। মানে সেই ম্যাচে কেপ ভার্দের যে গোলকিপার ভজিনা, তার পারফরমেন্স ছিল অসাধারণ। তিনি মানে অনেকগুলো সেভ করেছেন এবং স্পেন কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে পারেনি। সেই ম্যাচটা ড্র হওয়ার পর থেকেই মনে হচ্ছিল কেপ ভার্দে এবার বিশ্বকাপে বিশেষ কিছু করবে। হলোও তাই। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও তারা ২-২ গোলে ড্র করলো। ২ ম্যাচে ২ ড্র, ২ পয়েন্ট। কেপ ভার্দের সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার। অন্যদিকে স্পেন প্রথম ম্যাচ ড্র করলো, দ্বিতীয় ম্যাচ জিতলো। তাদের আসলে উরুগুয়ের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল স্পেন, উরুগুয়ে। অন্যদিকে ছিল কেপ ভার্দে ও সৌদি আরব। স্পেন আসলে উরুগুয়েকে হারালো ১-০ ব্যবধানে এবং এতে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকেই বাদ গেল উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হলো স্পেন। এই দিকে খেলা হচ্ছিল কেপ ভার্দে সৌদি আরবে। কেপ ভার্দের সামনে টার্গেট ছিল একটাই, কোনো মতে সৌদি আরবকে আটকে দেওয়া। কেপ ভার্দে করলো সেটাই। উরুগুয়ের পর সৌদি আরবের সঙ্গে তারা গোলশূন্য ড্র করলো এবং এতেই ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই তারা পৌঁছে গেল নকআউট পর্বে। যখন শেষ বাঁশি বাজে, পুরো কেপ ভার্দের সমর্থক, ডাগআউট বলেন, ফুটবলার, তাদের পরিবার সবাই আসলে উল্লাসে মেতে উঠেছেন। এটা আসলে উল্লাসে মেতে ওঠার মতোই একটা ব্যাপার। মানে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই এত জটিল সমীকরণের মধ্যেও পরের রাউন্ডে যাওয়া। তবে কেপ ভার্দে রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হচ্ছে হয়তো তাদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। তারা মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আমরা সবাই জানি যে গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এর আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ এবার কেপ ভার্দে। তো একদিকে লিওনেল মেসি, অন্যদিকে কেপ ভার্দের ভজিনিয়া। এই লড়াইটা আসলে দুর্দান্ত হবে। মানে আমরা জানি কেপ ভার্দে ছোট দল, তাদের আসলে অনেক লিমিটেশন রয়েছে, ফুটবল ইতিহাস তাদের একদমই নেই। তো এরকম একটা দল আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে কেমন করবে এটা আসলে দেখার অপেক্ষায়। তো এই তো গেল সকালের ম্যাচ। সকালে আরেকটা গ্রুপের খেলা হয়েছিল বেলজিয়ামের গ্রুপে। বেলজিয়াম কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এবং তৃতীয় ম্যাচে তারা আসলে নিউজিল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল। সবচেয়ে জমজমাট লড়াইটা ছিল গ্রুপের অন্য ম্যাচে, মিশর এবং ইরান। দুই দলের সামনেই ছিল গ্রুপ রানার্স আপ হয়ে যাওয়ার সুযোগ। ম্যাচে ১-১ সমতা, শেষ বাঁশি যে কোনো সময় বাজবে, এরকম সময় ইরান করল গোল। পুরো ইরানের সমর্থকরা আসলে উল্লাসে মাতোয়ারা। এত বাধা বিপত্তি, নিষেধাজ্ঞার সংখ্যা, নানা নাটকের পর ইরান যে বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বে চলে গেল, এটা আসলে আনন্দে আত্মহারা সবাই। কিন্তু ঠিক এই সময়ই রেফারি ভিআরের বাঁশি বাজালেন। ভিআর চেক হলো এবং দেখা গেল মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে অফসাইড হয়েছে এবং এই অফসাইডের জন্যই বাতিল হলো ইরানের গোল। ম্যাচ ১-১ ড্র হয়। গ্রুপের সেকেন্ড হয়ে পরের রাউন্ডে গেল ইজিপ্ট এবং মিশরের সেকেন্ড রাউন্ডে যাওয়ায় গ্রুপে তৃতীয় হলো ইরান। তারা আসলে এখনও গ্রুপ পর্বে তৃতীয় হলেও বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায়নি। এখনও তাদের সুযোগ আছে মানে পরের রাউন্ডে সেরা তৃতীয় দলের একটি হয়ে যাওয়ার। কিন্তু যে সুযোগটা তাদের সামনে এসেছিল সেটা আসলে মানে বলার মতো না। তারা কিন্তু প্রথমবারের মতো পরের রাউন্ডে যেত এবং একটা নতুন ইতিহাস হতো। এখন তাদেরকে আসলে তাকিয়ে থাকতে হবে পরের যে গ্রুপ পর্বের ম্যাচগুলো আছে সেটার রেজাল্ট যেন তাদের পক্ষে আসে এবং তারা যেন তৃতীয় হয়েও অন্তত পরের রাউন্ডে যেতে পারে। তবে এই জটিল সমীকরণটা আসলে তাদের জন্য বেশ জটিল হবে, যেহেতু মানে অন্যান্য অনেক ৪-৫টা সমীকরণ আসলে তাদের সামনে আছে যে অন্য দলগুলো কেমন করে, তৃতীয় দলগুলোর পয়েন্ট কেমন হয়, তাদের গোল ডিফারেন্স কেমন হয়। সো ইরান এখন আসলে মানে প্রার্থনা করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। রাতে অন্য একটি খেলা মানে গ্রুপের খেলা হয়েছিল এবং যেটি নিয়ে আসলে মানে ড্র যখন হয় বিশ্বকাপে তারপর থেকে অন্যতম আলোচিত ম্যাচ ছিল এটি, ফ্রান্স এবং নরওয়ে। এবং এই দুই দলের দুই মহাতারকার লড়াই দেখার জন্য বসেছিল সবাই। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড।
এই দুই গোল মেশিন গত কয়েক মৌসুম ধরেই ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা। তারা আসলে মুখোমুখি হলে কেমন হয় সেটার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। কিন্তু খানিকটা অবাক করে দিয়েই নরওয়ে আর্লিং হ্যালান্ডকে নামালো না ওডেগার্ডকে এবং তাদের মেইন যে গোলকিপার তাকেও। মানে বলতে গেলে বলা যায় মানে এরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নরওয়ে সেকেন্ড একাদশ নামিয়ে দিল। মানে এটা আসলে যারা খেলা দেখতে বসেছিলেন তারা বেশ অবাক হলেন। তারা সবাই আশা করেছিলেন যে হালান্ড ভার্সেস এমবাপ্পের একটা লড়াই তারা দেখবেন, কে আসলে গোলে এগিয়ে যায় গোল্ডেন বুটের লড়াইয়ে, বা তাদের নিজেদের মধ্যে একটা লড়াই চলছে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটির হয়ে। কিন্তু হালান্ড নামলেন না। এই সুযোগটা ফ্রান্স আসলে দারুণভাবেই নিল। মানে দ্বিতীয় সারে নরওয়েকে তারা হারালো 4-1 ব্যবধানে এবং হ্যাট্রিক করলেন ওসমান ডেম্বেলে। কিন্তু তার চেয়েও বড় কথা, সবার একটি কথা যে নরওয়েকে আসলে ইচ্ছা করেই সেকেন্ড একাদশ খেলালো কিনা। কারণ আমরা সবাই জানি এই গ্রুপ থেকে যে ফার্স্ট হবে তার সাথে খেলা করতে হচ্ছে সুইডেনের, এবং এই গ্রুপ থেকে যে সেকেন্ড হবে তার সাথে খেলা পড়তো আইভরি কোস্টের। সো দেখা গেলো বাই ডিফল্ট আইভরি কোস্টের সাথে খেলা করেছে নরওয়ে। তো অনেকেই বলছেন ইউরোপিয়ান সুইডেন প্রতিপক্ষ আইভরি কোস্ট মানে একটু বেশি কঠিন হবে আইভরি কোস্টের চেয়ে। এই জন্যই নরওয়ে হয়তো সুইডেনকে এড়ানোর জন্য ইচ্ছা করেই গ্রুপে দ্বিতীয় হয়েছে। যদিও এইটা আসলে সাধারণ দর্শকরা বলছেন, অনেক বিশ্লেষকরাও বলছেন নরওয়ের পক্ষ থেকে এরকম কিছুই জানানো হয়নি। তারা স্বাভাবিকভাবেই তাদের দল নামিয়েছেন, ম্যাচটা তারা হেরেও গেছেন। কিন্তু এই কথাটা বারবারই উঠছে যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, অবশ্যই সবাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, অন্যান্য গ্রুপে যেরকম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই চলছে, নরওয়ে কেন এত দারুণ একটা দল থাকতো মেইন 3 প্লেয়ারকে বাদ দিয়ে তারা ফ্রান্সের মতো দলের সাথে নামলো, যেখানে ফ্রান্সকে আসলে হারানো বেশ কঠিন কাজ। মানে এই ফ্রান্স বিশ্বকাপের অন্যতম দাবিদার, তো তারা কেন এই কাজটা করলো? নরওয়ে আসলে এই প্রশ্নের কোনো জবাব দেয়নি। তো আমরা আসলে আশা করতে পারি নরওয়ের পক্ষ থেকে এরকম কোনো একটা জবাব আসবে, কেন তারা হালান্ড ওডেগার্ডকে খেলালো না এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে। তো বিশ্বকাপে আজকে 6টি ম্যাচ হয়েছে, 6টি ম্যাচই ছিল জমজমাট। বিশেষ করে কেপ ভার্দের এই ইতিহাস গড়ার দিনে আসলে স্বপ্নভঙ্গ হলো ইরানের। তো ইরানের আশা এখনও বেঁচে আছে। আর সবচেয়ে হতাশ করেছে উরুগুয়ে। আসলে 2বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত আসরেও গ্রুপ পর্ব থেকে বাদ গিয়েছিল, এবারও তারা আসলে গ্রুপ পর্ব থেকে বাদ গেল এবং একজন বড় তারকাকে হারালো বিশ্বকাপ ভালভার্দে, আমরা সবাই জানি রিয়ালের অধিনায়ক। তবে উরুগুয়ে শিবির আসলে কিন্তু ঝামেলাটা চলছিল 2-3 দিন আগে থেকেই। আমরা সবাই সংবাদ মাধ্যমে জানি যে কোচ বিয়েলসার সাথে ভালভার্দে এবং দলের অন্যান্য সদস্যদের বেশ গ্যাঞ্জাম চলছে। তারা অনুশীলনে ঝামেলা হয়েছে, ড্রেসিং রুমে বেশ ঝগড়াঝাটি হয়েছে। এই পুরো প্রভাবটাই হয়তো মানে খেলাতে আসলে পড়েছে। তারা আসলে স্পেনের সঙ্গে সেরকম ভালো খেলতে পারেনি। অন্যদিকে স্পেন কিন্তু আজ সেরকম দাপটে না করলেও মোটামুটি বেশ ভালো খেলেছে। তারা গোলের সুযোগও মিস করেছে, কয়েকটা মানে আক্রমণ তারা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে উরুগুয়ে। তো সব মিলে স্পেন আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল। তারা আসলে অস্ট্রিয়া কিংবা আলজিয়ারের মুখোমুখি হবে। আর্জেন্টিনার গ্রুপের যে সেকেন্ড হবে, তো তারা আর্জেন্টিনাকে এগিয়েছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। গ্রুপে সেকেন্ড হলে কিন্তু আর্জেন্টিনার মুখোমুখি হতে পারতো। তো বিশ্বকাপের গ্রুপ পর্বের আসলে খুব বেশি দিন বাকি নেই। যে বাকি জায়গাগুলো আছে রাউন্ড অফ 32-এ, শেষ পর্যন্ত কারা আসলে জায়গা করে নেবেন সেটার অপেক্ষাতেই আছে সবাই।